হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেম মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কিন্তু তোমাদের দেখবে বৈষ্ণব পদাবলী যে রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, এই বৈষ্ণব পদাবলী থেকে সেখান থেকে যে প্রধান প্রধান কবিরা এবং সেই বৈষ্ণব পদাবলী সম্পর্কে আলোচনা কিন্তু আমি করেছি। এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ আমি ডিটেলসে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। আজ সেখান থেকে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সঙ্গে আলোচনা শুরু করার পূর্বে বলি, তোমরা যারা যারা এইগুলো দেখছো তারা একটু খাতায় তুলে নেবে আমি যেগুলো নিয়ে আলোচনা করবো, যে কোশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে, কারণ এতগুলো কোশ্চেন তো মনে রাখা সম্ভব নয়। তাই তোমরা যদি খাতায় তুলে রাখো তাহলে এক্সামের আগে কি দেখে নিলে কিন্তু তোমাদের আর ডাউট থাকবে না। দেখো, আমি এক এক করে আলোচনা করছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে খাতায় লিখে নিও, ঠিক আছে। দেখো, 2 নম্বরে তোমাদের এসে থাকবে তোমাদের এক্সামে শর্ট কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন তোমরা লিখবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। প্রথম কোশ্চেন রয়েছে, বৈষ্ণব সাহিত্যে কোন রসকে শ্রেষ্ঠ রস বলা হয়? আমরা দেখবো বৈষ্ণব সাহিত্য যে রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রস কোনটাকে বলা হয়। কি বলা হচ্ছে? বৈষ্ণব সাহিত্যে মধুর রসকে শ্রেষ্ঠ রস বলা হয়। মধুর রসের সাধনায় ভগবান দ্বৈত বা প্রেমিক। আমরা দেখবো মধুর রস যে রয়েছে তার মধ্যে এর আগে আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি, সেখানে ভগবানই হচ্ছে প্রেমিক এবং ভক্ত দ্বৈত বা প্রেমিকা। আমরা দেখবো ভক্ত যে রয়েছে তিনি হচ্ছে প্রেমিকা। মানে এই মধুর রসের মধ্যে একজন থাকবে ভগবান আর একজন থাকবে ভক্ত। তার সঙ্গে কি বলছে? মধুর রসের সাধনায় ভক্ত নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ভগবানের সুখের জন্য নিজেকে সুসম্পূর্ণভাবে উৎসর্গ করে দেয়। মানে শেষ পর্যায়ে ভগবানকে কি করে, নিজের যা সমস্ত চাহিদা আছে সেগুলো সব কিছুকে বিসর্জন দিয়ে ভগবানকে খুশি করার জন্য নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে নিবেদন করে দেয়। এটাই বলছে যে মধুর রসের, শান্ত রসের কৃষ্ণনিষ্ঠা এবং দাস্য রসের সেবা সক্ষতা কিন্তু আছে। সুতরাং বৈষ্ণবদের কাছে মধুর রসই শ্রেষ্ঠ রস। তো যদি বলা হয় যে শ্রেষ্ঠ রস কোনটা রয়েছে, শ্রেষ্ঠ রস রয়েছে কিন্তু মধুর রস, ঠিক আছে। পরে কোশ্চেন তোমরা দেখো, ভনিতা বলতে কি বোঝো? এখানে কি বলছে? ভনিতা যে রয়েছে, এই ভনিতা বলতে কি বোঝানো হয়? দ্বিতীয় কোশ্চেন তোমরা লিখবে, ভনিতা বলতে বোঝানো হয় কবিরা তাদের কবিতার শেষে নিজেদের যে পরিচয় দেন তাকে কিন্তু ভনিতা বলে। মানে আমরা দেখবো বৈষ্ণব যে পদাবলীগুলো রয়েছে, প্রত্যেকটা পদাবলী শেষের দিয়ে কিন্তু কবিরা নিজেদের পরিচয়টা দিয়ে দেয়। মানে নিজেদের নামটা যে আছে সেই নামটা কিন্তু লাস্টে কিন্তু শেষে তারা উল্লেখ করে দেয়। তো আমরা দেখবো এটাকে কিন্তু ভনিতা বলা হয়। তো সেটাই বলছে, বৈষ্ণব পদাবলীর প্রত্যেকটি পদের শেষে কবিরা তাদের নিজেদের দৈন প্রকাশ বা ভনিতা কিন্তু করে থাকে। মানে নিজেদের যে দৈনতা সেটা প্রকাশ করে নিজেদের নামটা দিয়ে, নিজেদের নামটা কিন্তু মেনশন করে দেয়, একে বলা হয় ভনিতা। তৃতীয় কোশ্চেন তোমরা লিখবে, 3 নম্বরে রয়েছে পরের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, একটাও কোশ্চেন কিন্তু তোমরা ছাড়বে না। খুব কম কোশ্চেন নিয়ে আসছি, কিন্তু ভালো করে তোমরা দেখবে। দেখো, পরের প্রশ্ন রয়েছে গৌড়চন্দ্রিকা বলতে কি বোঝো? কি বলছে? গৌড়চন্দ্রিকা বলতে কি বোঝানো হয়? 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, রাধা কৃষ্ণ বিষয়ক লীলা কীর্তনে যে বিশেষ রস বা রস পর্যায়ের পালা পরিবেশিত হয় শ্রোতার মনে, যা আবেশ তৈরি করার জন্য পালান্তরের আরম্ভের সূচনায় অনুরূপ রসের চৈতন্য অর্থাৎ গৌড় বিষয়ক পদ গাইবার যে রীতি তাকে বলে গৌড়চন্দ্রিকা। আমরা দেখবো রাধা কৃষ্ণ বিষয়ক যে লীলা কীর্তন রয়েছে তার শুরুতে যে গৌড় সম্পর্কে যে আলোচনা করে, যার মধ্যে গৌড়ের সম্পর্কে আলোচনা থাকে শুরুতে, সেটাকে কিন্তু বলা হয় গৌড়চন্দ্রিকা, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনটা তোমরা দেখে নেবে। পরের কোশ্চেন রয়েছে, তোমরা লিখবে অভিসার বলতে কি বোঝো? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, একটাও কিন্তু ছাড়বে না। কি বলা হচ্ছে? অভিসার বলতে কি বোঝো? এর আগে আমি যখন ক্লাসে আলোচনা করিয়েছি অভিসার পর্যায়ের পদ এগুলো নিয়ে আলোচনা করেছি, তখনই বলেছি অভিসার বলতে সেই সমস্ত পর্যায়কে বলে যখন প্রেমিক প্রেমিকা থাকে যে তাদের যে মিলনের পূর্বের যে সময়টা সেটাকে কিন্তু অভিসার বলা হয়। মানে সাক্ষাৎ করার আগের যে সময়টা, সেটাই বলছে। প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়ক নায়িকাদের সংকেত কুঞ্জভিমুখে যাত্রাকে বলা হয় অভিসার। মানে দেখা করতে যাওয়ার আগে যে যাত্রা তারা শুরু করে সেটাকে কিন্তু অভিসার বলা হয়, ঠিক আছে। সেটাই বলেছে, অভিসার বলতে কি বলে? প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়ক নায়িকাদের সংকেত কুঞ্জভিমুখে যাত্রাকে অভিসার বলা হয়। পরের কোশ্চেন, বৈষ্ণব বলতে কি বোঝো? বৈষ্ণব বলতে
উত্তরটা রয়েছে বিষ্ণুর উপাসকগণকে কিন্তু বৈষ্ণব বলা হয়। এর আগে আলোচনা করেছি এই বৈষ্ণব সাহিত্যে শ্রী চৈতন্যের অনুগামী শিষ্যদের বৈষ্ণব কিন্তু বলা হয়। আমরা একটা দেখবো বিষ্ণুর যারা উপাসক তাদেরকেও বৈষ্ণব বলা হয়, তার সঙ্গে শ্রী চৈতন্য দেবের যে অনুগামীরা রয়েছে বা তার যে ভক্তরা রয়েছে তাদেরকেও কিন্তু বৈষ্ণব বলা হয়। দেখো পরে কোশ্চেন রয়েছে, বৈষ্ণব কাব্যকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? আমরা দেখব এই যে বৈষ্ণব কাব্য রয়েছে, বৈষ্ণব কাব্যকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কাব্য, চৈতন্য সমসাময়িক বৈষ্ণব কাব্য, আরেকটা হচ্ছে চৈতন্যোত্তর। মানে বৈষ্ণব ধর্মের যে প্রধান প্রচারক চৈতন্যদেব রয়েছে তার জন্মের পূর্বে এবং তার জন্মের সমকালীন সময় আর তার জন্মের পরে যে রয়েছে সেই সময়কে এইভাবে কিন্তু তিনটা ভাগ করা হচ্ছে বৈষ্ণব কাব্যকে। পরে কোশ্চেন তোমরা দেখবে ইম্পর্টেন্ট রয়েছে, পদাবলী শব্দের অর্থ কি? এই পদাবলী শব্দের অর্থ বলছে পদ যোগ আবলী, এটাই হচ্ছে পদাবলী। বৈষ্ণব কবিদের রচিত গানকে বলে পদ, আর এই পদের সমষ্টিকে বলা হয় পদাবলী। ঠিক আছে, পরে কোশ্চেন তোমরা দেখবে এই পদাবলীকে কটি যুগে ভাগ করা হয় কি কি? আমরা দেখবো এই যে পদাবলী রয়েছে এই পদাবলীকে তিনটি যুগে ভাগ করা হচ্ছে, যেমন চৈতন্যের পূর্ববর্তী, চৈতন্যের সমসাময়িক যুগ আর চৈতন্যোত্তর যুগ, মানে চৈতন্যের পরবর্তী যুগ যে রয়েছে। ঠিক আছে, মানে ঠিক আগে যে বললাম বৈষ্ণব কাব্যকে যেমন ভাগ করা হয় তেমনই বৈষ্ণব পদাবলীকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, দেখো পরে কোশ্চেন তোমরা দেখবে, প্রাক চৈতন্য যুগে ও চৈতন্যোত্তর যুগে দুজন করে পদকর্তার নাম, একজন হচ্ছে বিদ্যাপতি আর একজন হচ্ছে চণ্ডীদাস। মানে এই দুটা যুগের দুজন পদকর্তা বা বৈষ্ণব কর্তাদের নাম কি? একজন রয়েছে বিদ্যাপতি আর একজন রয়েছে চণ্ডীদাস। আমরা দেখবো জ্ঞান দাস, গোবিন্দ দাস চৈতন্যোত্তর যুগের পদকর্তা, মানে এরা হচ্ছে চৈতন্য যুগের প্রাক যুগের, মানে চৈতন্যের আগের বিদ্যাপতি আর চণ্ডীদাস। আর এরা যে রয়েছে জ্ঞান দাস, গোবিন্দ দাস, এটা চৈতন্যোত্তর মানে চৈতন্যের জন্মের পরবর্তী সময়ের কিন্তু এরা কবি ছিলেন। ঠিক আছে, পরে কোশ্চেন লিখবে তোমরা, একটা কোশ্চেন কিন্তু ছাড়বে না। আমি যেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো পরে কোশ্চেনটা রয়েছে, গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝো? এখানে বলা হচ্ছে যে গৌড়ীয় বৈষ্ণবগণ বিশ্বাস করেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমের যে স্বাদ এবং রাধারূপে কৃষ্ণের প্রেমের স্বাদ গ্রহণ করার জন্য গৌর সুন্দরের যে রূপ ধরে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে তিনি কৃষ্ণ এবং রাধার যুগল বিগ্রহ, মানে চৈতন্যদেবের কথা বলা হয়েছে, রাধার কৃষ্ণের হচ্ছে যুগল বিগ্রহ হচ্ছে না শ্রী চৈতন্যদেব। তাই বলছে বহিরঙ্গে তিনি রাধা, অন্তরে কিন্তু কৃষ্ণ, মানে বাইরে থেকে তিনি রাধা কিন্তু ভিতরে তিনি কৃষ্ণ। তাই বলছে যদিও রাধাকৃষ্ণের লীলা অবলম্বনে মহাজন পদাবলীর রচনা হয়ে থাকে তথাপি চৈতন্যের আবির্ভাব তার মধ্যে বৈচিত্র্য এলো এবং চৈতন্য সমকালীন কবিরা তাই চৈতন্যদেবের জীবনের বিভিন্ন অংশকে নিয়ে অসংখ্য পদ রচনা করেছেন। তার বাল্যলীলা প্রারম্ভে দিব্য জীবনের থেকে পর্যন্ত, মানে শুরু থেকে শেষ অবধি তার প্রতিফলন ঘটেছে বৈষ্ণব পদের মধ্যে, আর এগুলোকে সামগ্রিকভাবে গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ছাড়বে না। গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কি বোঝো? ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে। মানে গৌরাঙ্গ সম্পর্কে যেই পদটির মধ্যে আলোচনা করা হয় তার শুরু থেকে শেষ অবধি এখানে বিস্তারিতভাবে আছে, অ্যান্সারটা দেখে নেবে। দেখো পরে কোশ্চেন কি রয়েছে, পূর্বরাগ কাকে বলে? এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, পূর্বরাগ কাকে বলে? বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের লীলা বর্ণনায় পূর্বরাগ পর্যায়ের বিশেষ করে গুরুত্ব পেয়েছে, তাই পূর্বরাগ একটি প্রধান অংশ যা অধিকার করে আছে, তার সঙ্গে কি বলছে, প্রধান অংশ অধিকার করে আছে। এর কারণ কি? কারণ হচ্ছে নায়ক নায়িকার মিলনের পূর্বে বা পরস্পরের প্রতি যে আসক্তি অনুভব করে তাই হচ্ছে বৈষ্ণব তত্ত্বে ভগবানের প্রতি ভক্তের আকুতি, ভক্তের হচ্ছে ভগবানের প্রতি আকর্ষণ উৎপাদনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। মিলনের পূর্বে নায়ক নায়িকার চিত্তে যে অনুরাগ সঞ্চার হয় তাকে বলে পূর্বরাগ। মানে পূর্বরাগ আমরা এইভাবে বুঝতে পারছি, মানে ভক্ত আর ভগবান থাকে, প্রেমিক প্রেমিকার নায়ক নায়িকাকে ভক্ত ভগবানের আর কি পরিণত করা হয়েছে। আর তাদের যে দর্শন তার আগে, পূর্ব বলতে আগে, পূর্বরাগ, ঠিক আছে, মানে যে অনুভবটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয় পূর্বরাগ। মানে ভক্তের সঙ্গে ভগবানের যে মিলনের আগের বিষয়টা সেটাকে বলা হয় পূর্বরাগ। ঠিক আছে, বা অনুভবটাকে বলা হয় পূর্বরাগ। দেখো পরের কোশ্চেন তোমরা দেখবে 2 নম্বরের। দেখো কি বলছে, অভিসারের তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি কি? এগুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমাদের বড় ক্লাসের মধ্যে। এখানে দেখো অ্যান্সারটা দেওয়া আছে। বৈষ্ণব পদাবলী একটা বিশিষ্ট পর্যায় হচ্ছে এই অভিসার। বলছে এর বিশিষ্ট কয়েকটা কারণে, কারণ নায়ক নায়িকা যখন পরস্পরের প্রতি দুর্নিবার
দুর্নিবার আকর্ষণে ছুটে যায় মিলন আকাঙ্ক্ষায়, তখন যে তরঙ্গ সৃষ্টি হয় দুকুল ব্যাপী বন্যার মতন, তাকে সাধারণভাবে বর্ণিত হয়েছে বৈষ্ণব পদকর্তারা যে অসাধারণ করে নৈপুণ্য প্রদর্শন করেছে তা সত্যি অভিনব এবং তাৎপর্যমণ্ডিত। তাই অভিসার কথাটি অর্থ নায়ক নায়িকার প্রিয় মিলন উদ্দেশ্যে অনুরাগ বশত যে সংকেত স্থানে যাত্রা। অভিসারের হচ্ছে তাৎপর্য হচ্ছে নায়ক নায়িকাদের যে মিলন, সেই মিলনের পথে যে যাত্রা একটুক্ষণ আগে বললাম, তার পথে যে যাত্রা শুরু করে তারা, সেটাকে বলা হয় কিন্তু অভিসার পর্যায়ের পথ। ঠিক আছে, অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, দেখে নেন। তারপরে যে কোশ্চেনটা রয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ব্রজবলি ভাষা বলতে কি বোঝো? তাও কি বলছে, বৈষ্ণব পদাবলীর একটা প্রধান অংশ হচ্ছে এই ব্রজবলি নামক একটি কৃত্রিম ভাষা রচিত, বাংলার সঙ্গে কিছু কিছু মৈথিলি শব্দের সংমিশ্রণে এই ব্রজবলি ভাষা কিন্তু তৈরি হয়েছে। তাই বলছে মহাজন পদাবলী ছাড়া অন্য কোথাও আমরা এই ব্রজবলি ভাষা সাক্ষাৎ পাবো না। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদে যে ভাষা ব্যবহৃত হয়েছে এবং ব্রজ বা বৃন্দাবনের রাধাকৃষ্ণের লীলাস্থলী যে জন্য বোধ হয়, এই ভাষার নামই হচ্ছে ব্রজবলি ভাষা। মানে বাংলা ভাষার সঙ্গে মৈথিলি যে ভাষা রয়েছে এই ভাষা যুক্ত হয়ে কিন্তু এই ব্রজবলি যে ভাষা রয়েছে সেটা হয়েছে প্রকৃতপক্ষে ব্রজবলি ভাষা বিভিন্ন ভাষার সংমিশ্রণে কিন্তু এটা মিশ্র ভাষা কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে, এটাকে বলে ব্রজবলি ভাষা। এই কোশ্চেনটা ভালো করে দেখবে, দেখো এখানেও রয়েছে অ্যান্সার গুলো। বলছে এটা পূর্বী হিন্দি প্রভাবিত মৈথিলি অপভ্রংশ, মানে বিভিন্ন যে ভাষা রয়েছে সেই ভাষা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই ব্রজবলি ভাষা। ঠিক আছে, পরের কোশ্চেনটা তোমরা দেখে নেবে, অ্যান্সারটা এখানে এত অবধি আছে। পরের কোশ্চেনটা দেখো, চৈতন্যের পূর্ববর্তী এবং চৈতন্যের পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, লাস্ট কোশ্চেন এটা। দাও কি বলছে, চৈতন্যের পূর্ববর্তী এবং চৈতন্যের পরবর্তী যে বৈষ্ণব পদাবলী রয়েছে এই পদাবলীর মধ্যে পার্থক্য কি আছে, মানে তার জন্মের আগে আর তার জন্মের পরে যে পদাবলী রয়েছে তার মধ্যে পার্থক্য। দেখো সঠিক 2 নম্বরের অ্যান্সার এখানে রয়েছে। কি বলছে, চৈতন্যের পূর্ববর্তী এবং চৈতন্যের পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে যুগপত বা ভাগবত বা আঙ্গিকগত পার্থক্য আছে। আমরা দেখব মানে উভয় পদাবলীর দুটি স্বাতন্ত্র যুগের, মানে একটা হচ্ছে যুগের যে প্রভাব বা যুগের পার্থক্য, মানে একজন জন্ম হয়ে গেছে তার সম্পর্কে লেখা আর জন্মের পূর্বে তার সম্পর্কে লেখা, এর মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য রয়েছে। মানে শ্রী চৈতন্যদেব যে রয়েছে বৈষ্ণব ধর্মের পদকর্তা, তার সম্পর্কে বলা হচ্ছে যে চৈতন্যের পূর্ববর্তী পদাগুলি রাধাকৃষ্ণের প্রেমলীলার বৈচিত্র্যের মানবিক রসপ্রবেশ, মানে রাধাকৃষ্ণের প্রেমলীলার যে রসপ্রবেশ সেগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে। এর মধ্যে রাধাকৃষ্ণের মানবিক রূপাধি তত্ত্ব সমাধিক পরিস্ফুট হয়েছে এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে আধ্যাত্মিকতার ভাবাধিক্য এবং চৈতন্যের পূর্ববর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে ইন্দ্রিয়গ্রাহ অনুভূতর প্রাবল্য। মানে চৈতন্যের যে পূর্ববর্তী রয়েছে সেখানে আমরা দেখব যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আধ্যাত্মিক ভাবাধিকত্ব যে রয়েছে, মানে আধ্যাত্মিক বিষয় রাধাকৃষ্ণের যে প্রেম লীলা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর পরবর্তী যুগের মধ্যে আমরা দেখব ইন্দ্রিয়গ্রাহ অনুভূতি যে রয়েছে সেগুলো বেশি প্রাবল্য পায় এবং পরবর্তী বৈষ্ণব পদাবলীর মধ্যে অতীন্দ্রিয় জগতে অধিক সহজ সরল স্বাভাবিক সরলতায় অকৃত্রিম চৈতন্য পরবর্তী পদাবলী অনেকাংশে কিন্তু আঙ্গিক নির্ভরশীল, মানে সেই ভাষাগুলো সহজ সরল ছিল, আঙ্গিকভাবে নির্ভরশীল ছিল। তার সঙ্গে কি বলছে, এগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূত যে রয়েছে সেগুলো কিন্তু চৈতন্যের পরবর্তী যুগে কিন্তু রচিত হয়েছে। মানে দুটো যে রয়েছে চৈতন্যের পূর্ববর্তী এবং চৈতন্যের পরবর্তী বৈষ্ণব পদাবলীগুলো যে রচনা করা হয়েছে এর মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু অ্যান্সারটা খুব সুন্দরভাবে আমি বলে দিলাম। ঠিক আছে, আজকের ক্লাস এই কটা কিন্তু কোশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আমি যেই কটা কোশ্চেন বলে দিলাম কোনো কোশ্চেন কিন্তু ছাড়বে না, সব কটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তার সঙ্গে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের বলে দিই, দেখো এখানে দুটি নাম্বার আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। সে যদি ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে বা আমাদের থেকে নোটস পত্র নেবে, যে কোনো একটি নাম্বারের সঙ্গে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। ক্লাসটা আমি এখানেই রাখছি। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।